করব সেটা হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজ। তাহলে আমরা ফার্স্টে হুইস্টন ব্রিজ নিয়ে একটু আলোচনা করি। হুইস্টন ব্রিজ জিনিসটা হচ্ছে এরকম এরকম চারটা রেজিস্ট্যান্স একটা চতুর্ভুজের চার বাহুতে আটকানো থাকবে। একটা কোয়াড্রিল্যাটারালের চারটা আর্ম যদি এরকম চারটা রেজিস্ট্যান্স হয় তখন আমরা এটাকে একটা হুইস্টন ব্রিজ বলি। তো এই দুই প্রান্তে হচ্ছে আমরা ভোল্টেজটা দিই, ধরো এখানে প্লাস ভি আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড এরকম। তো এই প্রান্তের থেকে এই প্রান্ত পর্যন্ত একটা গ্যালভানোমিটার কানেক্টেড থাকে। আর এই রেজিস্ট্যান্স গুলোর নাম আছে, ধরা যাক এটার নাম হচ্ছে পি, পি, এটা কিউ, এটা আর, এটা এস। তো এই হচ্ছে আমাদের হুইস্টন ব্রিজের স্ট্রাকচার। তো হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড কিনা সেটা আমরা কিভাবে বুঝি? যদি আমাদের এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড হয় বা সাম্যাবস্থায় থাকে তখন হচ্ছে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, অর্থাৎ গ্যালভানোমিটারের বিক্ষেপ বা ডিফ্লেকশন আমি জিরো পাই। তো কোন শর্তে এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড থাকে বা গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা জিরো হয় সে একটু বলে নিই। সেটা হচ্ছে আমার এই চার বাহুর যে রেজিস্ট্যান্স সেই সদৃশ বাহুগুলো যদি সমানুপাতিক হয়, ইকুয়াল রেশিওতে হয়, অর্থাৎ পি বাই কিউ আর বাই এস হয়, পি বাই কিউ ইকুয়ালস যদি আর বাই এস হয়, অথবা পি বাই আর ইকুয়ালস যদি কিউ বাই এস হয়, তখন সেক্ষেত্রে আমাদের হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড থাকবে। তাহলে এইভাবে আমরা চেক করতে পারি যে আমাদের হুইস্টন ব্রিজ ব্যালেন্সড কিনা। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো, যেমন আমি মাসরুরকে দেখতে পাচ্ছি, আকাশ খান, শাহিন, তারপর অমিকে দেখতে পাচ্ছি, সজিবুর রহমান, তারপর আমি হচ্ছে মমুকে দেখতে পাচ্ছি, জয় চক্রবর্তী, আল মাসুদ, তোমরা ক্লাসে এসে জয়েন করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ। তো আমরা হচ্ছে এই শর্তে হুইস্টন ব্রিজটাকে ব্যালেন্স করতে পারবো। তাহলে আমি যদি রেজিস্ট্যান্স গুলো এমন দেই, ধরা যাক এটা হচ্ছে 5 ওহম, এইটা 10 ওহম, এটা ধরা যাক 4 ওহম, এইটা 8 ওহম, তাহলে আমাদের হুইস্টন ব্রিজটা কিন্তু ব্যালেন্সড। কিভাবে দেখো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, ডাবল ডাবল। তাহলে রেশিওটা যেহেতু 2, তার মানে হচ্ছে এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড। কিন্তু কি হবে আমি যদি এরকম করি, এখানে 8 না দিয়ে আর এখানে 4 না দিয়ে আমি যদি অন্য কিছু দেই, তাহলে তোমাকে বলতে হবে যে হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড কিনা এবং এস এর জায়গায় কত হলে ব্যালেন্সড হবে এটা তোমাকে বলতে হবে। এই প্রশ্নটা আমি তোমাকে করতে যাচ্ছি। তাহলে দেখো আমি প্রশ্নটা করি। এখানে যদি আমি দেই 3, এটা হচ্ছে 3 ওহম, আর এটা হচ্ছে 7 ওহম, এটা 3, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দেই, 7 না দিয়ে এটা আমি দিচ্ছি হচ্ছে ধরা যাক 4 ওহম, এটা 5, এটা 10, এটা 3, এটা 4। তাহলে এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড কিনা, যদি ব্যালেন্সড না হয় তুমি লিখবে না, ব্যালেন্সড না, এবং কত হলে ব্যালেন্সড হয় সেটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে এইটুকু পর্যন্ত যে যে দেখেছো তারা নিশ্চয়ই অ্যান্সারটা বের করতে পারবে। অ্যান্সারটা খুবই সোজা, পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস করলেই হয়ে যাবে। তাহলে পি বাই কিউ কত এখানে 5/10, আর বাই এস কত এখানে 3/4, তার মানে এটা হচ্ছে মিলে না। যেহেতু মিলে না তার মানে হচ্ছে এটা ব্যালেন্সড না। যদি ব্যালেন্সড হতে হয় তাহলে এখানে কত লাগবে আমরা এখানে x দিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে বের করলে x এর মানটা আসবে 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে 6। তাহলে যারা যারা, আচ্ছা আমি এর মধ্যে একটা প্রশ্ন পেয়েছি, শুভ জিজ্ঞেস করেছো যে তুমি যদি পিকিউআরএস এর নাম চেঞ্জ করো তাহলে কোনো প্রবলেম হবে কিনা। না, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ অবস্থানগুলো ঠিক থাকলেই হবে। তুমি পিকিউআরএস না দিয়ে অন্য কিছুও দিতে পারো, যেমন ক খ গ ঘ দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাতেও যদি অনুপাতটা সমান থাকে, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু যদি অনুপাত সমান থাকে তাহলে হুইস্টন ব্রিজ ব্যালেন্স থাকবে। তাহলে যারা যারা অ্যান্সার দিয়েছো 6, তাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক। তাহলে অ্যান্সারটা ছিল হচ্ছে না এবং 6 হলে ব্যালেন্সড হবে, খুবই সঠিক উত্তর। তাহলে এই 4 কে আমি 6 কিভাবে বানাবো? 4 কে 6 বানানোর জন্য আমাকে সিরিজ করতে হবে। 4 এর সাথে 2 সিরিজ করলে দুইটা মিলে হয়ে যাবে 6 ওহম। 4 এর সাথে 2 সিরিজ করলে হয়ে যাবে 6 ওহম। তাহলে এইভাবে আমি এই হুইস্টন ব্রিজটাকে ব্যালেন্স করতে পারি। তাহলে যারা যারা এই অংশটা বের করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমি হচ্ছে সিমিলার আরেকটা ম্যাথে যাচ্ছি। সেটা হচ্ছে এখানে যদি বেশি থাকে তখন কি হবে। ধরা যাক এখানে সবকিছুই সেম, কিন্তু এখানে হচ্ছে আমার 10, তখন কি ব্যালেন্সড? না, তখনও ব্যালেন্স না। আমি তো জানি আমার লাগবে হচ্ছে কত, আমার লাগবে হচ্ছে 6। তো 10 কে কিভাবে 6 বানানো যায় দেখি। আমি এরকম একটা কাজ করব, এটা 10, 10 এর সাথে কাউকে প্যারালাল করব, কারণ প্যারালাল করলে কমে যায়। তাহলে 10 এর সাথে x কে প্যারালাল করলে যাতে 6 হয় আমার সেটা বানাতে হবে।
তাহলে আমি লিখব 1/10 প্লাস 1/x ইকুয়ালস 1/6। এইখান থেকে আমি x এর মানটা বের করব। তাহলে এখান থেকে x এর মান কত আসে? তাহলে এখান থেকে x এর মানটা বের হবে হচ্ছে, দেখো 1/x ইকুয়ালস চলে আসবে 1/6 মাইনাস 1/10। তুমি এখান থেকে যদি বিয়োগ করো তাহলে সেখান থেকে পেয়ে যাবে যে x এর মানটা কত। তাহলে আমি 1/6 থেকে 1/10 বিয়োগ করে দিচ্ছি। 1/6 এটা আমরা পেয়ে গেলাম, মাইনাস 0.1, তাহলে আমি পেয়ে যাচ্ছি 0.06। এবার অ্যান্সারকে যদি আমি ইনভার্স করি আমি পেয়ে যাচ্ছি 15। তাহলে 10 এর সাথে 15 কে প্যারালাল করলে এখানে 6 হয়ে যাবে এবং হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড হয়ে যাবে। তো এরপর অনেকে অনুরোধ করেছো যে কার্শফের সূত্রের কিছু ম্যাথ দেখানোর জন্য। তো আমি কার্শফের সূত্রের একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি। আর এই অঙ্কটাতে যারা যারা 15 এই অ্যান্সারটা আনতে পেরেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা পারার জন্য। তো আমি এখন কার্শফের সূত্র থেকে একটা প্রবলেম দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। কার্শফের সূত্রে সাধারণত একাধিক সেল দিয়ে দেয় বা একাধিক তড়িৎ উৎস দিয়ে দেয়, সেখান থেকে আমাকে বের করতে হয় যে রেজিস্ট্যান্স গুলোর ভিতর দিয়ে কারেন্ট কত। তাহলে খেয়াল করো, আমি কার্শফের সূত্রের জন্য সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটা সার্কিট আঁকি। এটা একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এইখানে আমরা একটা ব্যাটারি দিয়ে দিতে পারি এরকম করে। তারপর এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিতে পারি, এটা আমি ক্লোজ করে দিতে পারি, বা চাইলে আমি এখানেও একটা ব্যাটারি দিতে পারি, আমার ইচ্ছা। আমি ধরো এখানে একটা ব্যাটারি দিয়ে দিলাম, এক্সট্রা একটা ব্যাটারি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা আমাদের R2, এটা আমাদের R3, এটা হচ্ছে আমাদের সেল E1, এটা হচ্ছে আমাদের সেল E2, আর এটা হচ্ছে সেল E3। এই ই গুলো হচ্ছে এই প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ এই সেলগুলো ম্যাক্সিমাম যতটুকু ভোল্টেজ তৈরি করতে পারে সেটা হচ্ছে এটা। তো এই অনুযায়ী আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলো থেকে, অর্থাৎ এই ছবিটা থেকে R1, R2, R3 এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা খুঁজে বের করা। আচ্ছা, এরপরে আমি আরো কিছু প্রশ্ন পেয়েছি, একটু বলে নেই। সেটা হচ্ছে ট্রানজিস্টর নিয়ে কিছু প্রশ্ন এসেছে। তো আমি ট্রানজিস্টর থেকে কয়েকটা জিনিস আজকে দেখাবো পরের ক্লাসটাই মেইনলি। এরপর ট্রানজিস্টরের বায়াস নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছো। তারপর হ্যাঁ, আমি এই জিনিসগুলো নিয়ে কিছু কথা বলবো। আর মিটার ব্রিজ নিয়ে একটু কথা বলতে বলেছো, হ্যাঁ এই জিনিসটাও আমি করব। তাহলে এবার কার্শফের ল থেকে আসি। তো আমি হচ্ছে কার্শফের যে সেকেন্ড ল আর কার্শফের যে ফার্স্ট ল, কেভিএল কেসিএল, এই জিনিসগুলো একটু বলে নেই, এক ফাঁকে একটু বলে নেই। সেটা হচ্ছে কেসিএল, যেটা কার্শফস কারেন্ট ল, সেটা কি বলে? সেটা বলে হচ্ছে একটা পয়েন্টে যতটুকু কারেন্ট আসে ততটুকু কারেন্ট চলে যেতে হয়। যেমন এই পয়েন্টে ধরা যাক I1 কারেন্ট আসলো এবং এই পয়েন্ট থেকে চলে গেল কারেন্ট I2, চলে গেল কারেন্ট I3। তাহলে এই পয়েন্ট থেকে আমি কি লিখতে পারবো জানো? কার্শফস কারেন্ট ল বা কেসিএল থেকে বলা হয় যে যতটুকু কারেন্ট এই নোডে প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্টই এই নোড থেকে বের হয়ে যাবে। তাহলে কারেন্ট আসলো I1 আর কারেন্ট বের হয়ে গেল কতটুকু? I2, I3 দুটোই বের হয়ে যাচ্ছে। তাহলে I1 ইকুয়ালস I2 প্লাস I3, এরকম। আর কার্শফস ভোল্টেজ ল কি বলে? কার্শফস ভোল্টেজ ল বলে একটা বদ্ধ লুপ, বা আমি একটা যদি লুপ ঘুরে আসি এরকম, ধরা যাক এরকম একটা বদ্ধ লুপ, এরকম একটা বদ্ধ লুপ যদি ঘুরে আসি, লুপে ধরা যাক কারেন্টটা হচ্ছে I, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের সেল E। তাহলে এরকম একটা বদ্ধ লুপে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে যে কোনো একদিকে ঘুরতে ঘুরতে সবগুলো ভোল্টেজের যোগফল হবে 0। তাহলে যেমন এখানে যদি I হয় তাহলে এখানে ভোল্টেজ কত? আমরা ওহমস ল থেকে জানি V ইকুয়ালস IR। তাহলে এখানে ভোল্টেজ কত হবে? I ইনটু R1। আমি যেদিকে যাচ্ছি, ধরা যাক আমি এদিকে ঘুরি, এইভাবে আমি ঘুরি, ক্লকওয়াইজ ঘুরি, তাহলে কারেন্টটা তো সেদিকেই যাচ্ছে, সেটা পজিটিভ। উল্টো দিকে গেলে হবে নেগেটিভ। তাহলে এখানে যেহেতু সামনেই যাচ্ছে আমি পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে I R1 প্লাস, এখন তো কারেন্ট নিচের দিকে যাচ্ছে, I R2, এই ভোল্টেজ যোগ করে করে আমি সামনে যাচ্ছি। এবার নিচ থেকে উপরে ওঠার সময় মাইনাস প্রান্তটা আগে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি আবার লিখি একটু, I R1 প্লাস I R2, এরপর এইখানে মাইনাসটা আগে পাচ্ছি, তাহলে মাইনাস ই। ঘুরে আবার প্রথম জায়গায় ফিরে আসলাম, প্রথম পয়েন্টে। তাহলে এই প্রথম পয়েন্টে ফিরে আসলে টোটাল ভোল্টেজটা হবে 0, কারণ এই পয়েন্টের নিজের সাথে নিজের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য 0। একটা পয়েন্টের নিজের সাথে নিজের তো ভোল্টেজ ডিফারেন্স 0 হবেই। তাহলে ইকুয়ালস আমরা লিখতে পারবো 0। এই জিনিসটা আমরা কাজে লাগাবো এখানে। এটা হচ্ছে আমরা কেভিএল থেকে পাই বা কার্শফস ভোল্টেজ ল থেকে পাই।
এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে কয়টা লুপ? একটা, দুইটা লুপ এখানে। এই দুইটা লুপ দিয়ে আমরা এই জিনিসগুলো বের করব। তাহলে সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কারেন্ট ধরে নিতে হবে, একটা কারেন্টের মান এখানে ধরে নিতে হবে। যেমন ধরা যাক আমরা ধরে নিলাম এই ব্রাঞ্চে কারেন্টের মানটা I1, এই ব্রাঞ্চে কারেন্টের মানটা I2, আর এই ব্রাঞ্চে কারেন্টের মানটা I3। তোমাদের কেউ কেউ হয়তো ভাবছো যে কারেন্টের দিকগুলো আমি কিভাবে নির্ণয় করলাম। আসলে এখানে আমি কারেন্টের দিক নির্ণয় করে লিখিনি, কারেন্টের দিক আসলে আমি জাস্ট আন্দাজে ধরে নিয়েছি তীর চিহ্নের দিকে। যদি আসলেই এই তীর চিহ্নের দিকে কারেন্টটা যায়, আপনি ওই কারেন্টের মানটা পজিটিভ চলে আসবে। আর যদি নেগেটিভ দিক চলে আসে তাহলে আমি বলবো যে আমি যেদিকে ধরেছিলাম তার বিপরীত দিকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। তাহলে এইটুকু তোমাকে আগে ধরে নিতে হবে যে কারেন্টটা যে কোনো একদিকে যাচ্ছে, তারপর তুমি বের করে পজিটিভ নেগেটিভের উপর ভিত্তি করে অ্যান্সারটা দিবে। তাহলে এবার কার্শফ ল এর ফর্মুলায় আসি। ধরা যাক এখানে আমি ক্লকওয়াইজ ঘুরবো, এইখানেও আমি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে 1 নাম্বার যে আমার লুপ, এই 1 নাম্বার লুপে ঘুরলে কি হয় দেখো। 1 নাম্বার লুপে আমি ঘুরি, 1 নাম্বার লুপে এখান থেকে স্টার্ট করলাম, আমি এদিকে যাচ্ছি, কারেন্ট কি এদিকে যাচ্ছে? হ্যাঁ, তাহলে পজিটিভ। তাহলে এখানে ভোল্টেজটা হবে I1 R1। তারপরে আমি নিচে নামবো, কারেন্ট কি নিচে নামে? I2, হ্যাঁ কারেন্ট নিচে নামে, তাহলে পজিটিভ। এইভাবে ঘুরে নিচে নামে, তাহলে প্লাস I2 R2। এরপর একটা ব্যাটারি পাচ্ছি আমি, এই ব্যাটারির কোন প্রান্ত আগে পাচ্ছি? মাইনাস, তাহলে আমি লিখবো মাইনাস E2। এরপর ঘুরে উপরে ওঠার সময় এই ব্যাটারির কোন প্রান্ত আগে পাচ্ছি? মাইনাস, তাহলে এখানে লিখবো মাইনাস E1 ইকুয়ালস 0, কারণ আমি আগের জায়গায় ফিরে আসলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবারে দ্বিতীয় লুপে আমি ঘুরতে চাই, কিন্তু তার আগে বলি তোমরা যারা যারা এইটুকু ফলো করে এসছো তারা অবশ্যই এই দ্বিতীয় লুপের ইকুয়েশনটাও লিখতে পারবে। তাহলে যারা যারা দ্বিতীয় লুপের ইকুয়েশনটা লিখতে পারবে তারা লিখে ফেলো যে এই দ্বিতীয় লুপের ইকুয়েশনটা কি হবে, আমাকে কমেন্টে এই জিনিসটা লিখে জানাও। আর তোমরা এই কার্শফের ম্যাথ করার এক ফাঁকে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে বাকিরাও এসে এই জিনিসগুলোতে জয়েন করতে পারে এবং জানতে পারে। তাহলে তোমাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে দ্বিতীয় লুপ থেকে তুমি ইকুয়েশনটা বের করে আমাকে কমেন্টে জানাও, তারপর আমি করে দিচ্ছি, তুমি মিলিয়ে নাও। তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো। ধরা যাক আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করলাম, তাহলে এই পয়েন্ট থেকে স্টার্ট করলে এদিকে যাচ্ছি I3, তাহলে এখানে হবে হচ্ছে I3 R3। তারপর আমি নিচে নামবো, এইবার এই ব্যাটারির কোন মাথা আগে পাচ্ছি? প্লাস মাথা আগে পাচ্ছি, ধনাত্মক প্রান্তটা আগে পাচ্ছি, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে প্লাস E3, কারণ প্লাসটা আগে পাচ্ছি। তারপর ঘুরে উপরে ওঠার সময় E2 এর প্লাস মাথা আগে পাচ্ছি, ধনাত্মক, তাহলে এখানে হবে প্লাস E2। তারপর আরো উপরে ওঠার সময় এইবার দেখো I2 নিচের দিকে, কিন্তু আমি উঠি কোন দিকে? উপরের দিকে, তাহলে I2 নেগেটিভ হয়ে যাবে না? তাহলে মাইনাস I2, এইবার I2 ইন্টু R2। এইবার আগের জায়গায় ফিরে আসলাম, তাহলে ইকুয়ালস লিখবো আমরা 0। এই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমার মনে হয় এতক্ষণে তোমরা অনেকেই ইকুয়েশন লেখা শুরু করে দিয়েছো। তো আমি দেখি মিলিয়ে নেই। আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে I3 R3 প্লাস E3 প্লাস E2 মাইনাস I2 R2 ইকুয়ালস 0। তো আমি দেখতে পাচ্ছি I3 R3 প্লাস E3 প্লাস E2 মাইনাস I2 R2 ইকুয়ালস 0। এই অংশটা অনেকেই সঠিকভাবে লিখতে পেরেছো, কিন্তু একটা জিনিস যেটা ভুল করেছো অনেকেই, সেটা হচ্ছে ইকুয়ালস 0টা দাওনি, তাহলে তো সমীকরণ হচ্ছে না এখনো। যেমন আমি দেখতে পাচ্ছি যে তানহা, তারপর আমি দেখতে পাচ্ছি আরশিল আলম, তৌসিন, মেহেদি, অমি, তাসনিম, তারপর এহতেশাম, ওবায়েদ, তারপর মুন্সি হাদিউল্লাহ, জামি, ডিউ, আরিফিন সানি, সবুজ, সায়েম, তারপর আমি দেখতে পাচ্ছি অনিক আহমেদ, ফেরদাউস, তারপর আমি দেখতে পাচ্ছি অপু দাস, তারপর আমি দেখতে পাচ্ছি অপু তুমি প্রশ্ন করেছো ট্রানজিস্টর নিয়ে। হ্যাঁ, ট্রানজিস্টর নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে অবশ্যই আলোচনা করব, আমার মাথায় থাকলো। তারপর আমি দেখতে পাচ্ছি সবুজ এইমাত্র আমাদের ক্লাসে জয়েন করেছো। তারপর অমি, সাদিয়া হাসনাত, মিরাজ হোসাইন, তারপর শাইখ, রিফাত রাফি, তারপর জাফর দাবি করেছো সেমিকন্ডাক্টর নিয়ে কিছু বলার জন্য। অবশ্যই আমি দ্বিতীয় ক্লাসটাতে ডায়োড, ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তারপর আরিফুল ইসলাম ভৌত আলোক বিজ্ঞান নিয়ে কিছু বলতে বলেছে, হ্যাঁ সেখান থেকেও আমরা কিছু অঙ্ক দেখব। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত যারা অ্যান্সার দিয়েছো তাদের উত্তর সম্পূর্ণ সঠিক। এবারে একটু দেখো, এই দুইটা ইকুয়েশন কিন্তু যথেষ্ট না এই তিনটা
চলক i1 i2 i3 সলভ করার জন্য, এই তিনটা ভ্যারিয়েবল সলভ করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা আমি এই পয়েন্টে KCL থেকে পাবো। দেখো এখানে i1 কারেন্ট আসে, i2 আর i3 চলে যায়, তাহলে আমার থার্ড ইকুয়েশন হবে i1 ইকুয়ালস i2 প্লাস i3। এই হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এবার এই তিনটা ইকুয়েশন যদি আমি ক্যালকুলেটরে সলভ করি, তাহলে আমি পেয়ে যাব আমার i1 i2 i3 এর ভ্যালুটা কত। আর কেউ যদি ভুলে গিয়ে থাকো যে কিভাবে তিন চলকের সমীকরণ সমাধান করতে হয়, তাহলে আমাদের 10 মিনিট স্কুল থেকে অবশ্যই দেখে নিও শামির ভাইয়ার ক্যালকুলেটরের ব্যবহারের উপর করা ভিডিওটি। সেখানে তুমি ইজিলি পেয়ে যাবে যে তিন চলকের সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা কার্শফ থেকে কিছু অংশ বললাম। শুভ শুভ হয়তো একটু দেরি করে ফেলেছো। তুমি যদি কিছু বুঝতে না পারো এখন এই পয়েন্টে এসে, একটা কাজ করতে পারো, আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তুমি ভিডিওটা রিওয়াইন্ড করে একটু দেখতে পারো, এটা বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে, তুমি আশা করি বুঝে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে বায়োট-স্যাভার্টের ল থেকে কিছু বলতে বলা হচ্ছে এবং আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। হ্যাঁ অবশ্যই, এই অংশটুকু আমরা এখনই কভার করব। তো তার আগে একটা অঙ্ক আমরা করে নেই, সেটা হচ্ছে স্থির তড়িৎ থেকে, সেটা হচ্ছে দুইটা ক্যাপাসিটর থেকে ভোল্টেজ বের করা, চার্জ বের করা, এই জিনিসটুকু। তাহলে দেখো আমরা এই জিনিসটা এখন একটু করব ক্যাপাসিটর থেকে। এটা হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার থেকে স্থির তড়িতে ইলেকট্রোস্ট্যাটিক্স, সেখান থেকে আমরা একটা অঙ্ক করব। সেটা হচ্ছে অঙ্কটা এরকম, আমাদের দুইটা ক্যাপাসিটর দিয়ে দিল, এরকম দুইটা ক্যাপাসিটর দিয়ে দিল। এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স C1 সেটা দেওয়া 2 ফ্যারাড, আর এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স C2 এটা দেওয়া ধরা যাক 3 ফ্যারাড। আমাদেরকে বের করতে হবে যদি আমরা এর দুই মাথায় 5 ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে এর ভোল্টেজ কত আর এর ভোল্টেজ কত, এই দুইটা ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে। তো যারা যারা ভোল্টেজ গুলো বের করতে পারবে তারা এক্ষুনি ঝটপট করে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও, আর আমি এটা করে দেখাচ্ছি যে কিভাবে ভোল্টেজটা বের করতে হয়। তো এখানে আমরা যদি প্রথমে তুল্য ক্যাপাসিটেন্স নেই, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে সিরিজ, তাহলে সিরিজ করলে ক্যাপাসিটেন্স যেন কত হয়, সেটা হচ্ছে রোধের প্যারালালের সূত্র 1/C1 প্লাস 1/C2 হোল ইনভার্স, সেক্ষেত্রে হবে গুণফল বাই যোগফল। তাহলে এখানে হবে 3 into 2 6 ডিভাইডেড বাই 5, 6/5 ফ্যারাড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ফ্যারাড পেয়ে গেলাম। এখন আমরা কি এই দুই প্রান্তের ভোল্টেজ জানি? হ্যাঁ, 5 ভোল্ট। তাহলে আমরা কি এখানে চার্জ বের করতে পারবো? হ্যাঁ পারবো। Q ইকুয়ালস হবে CV। তাহলে C কত? 6/5 ইনটু আমাদের ভোল্টেজ হচ্ছে 5। তাহলে এখানে আমি পেয়ে যাব 6 কুলম্ব চার্জ। তাহলে এই সিরিজ করলে চার্জ যত হয়, সিরিজের প্রত্যেকের গায়ে ঠিক ততটুকুই চার্জ থাকে। সিরিজ করলে যতটুকু চার্জ হবে এত কুলম্ব চার্জ হবে, প্রত্যেকের গায়ে ততটুকু চার্জ থাকবে। সিরিজের বৈশিষ্ট্য এটাই। তাহলে এখানেও 6 কুলম্ব চার্জ, এখানেও 6 কুলম্ব চার্জ। এবারে এখান থেকে ভোল্টেজ বের করা কিন্তু খুবই ইজি, এখান থেকেও ভোল্টেজ বের করা এখন খুবই ইজি। ভোল্টেজের সূত্র কি জানি আমরা? আমরা তো জানি যে Q ইকুয়ালস CV, তাহলে V ইকুয়ালস Q বাই C। তাহলে V1 ইকুয়ালস Q বাই C1, V2 ইকুয়ালস Q বাই C2। তাহলে Q কত ছিল? 6, আর C1 কত ছিল? 2, তাহলে এখানে পাচ্ছি 3 ভোল্ট। আর Q কত ছিল? 6, C2 কত ছিল? 3, তাহলে এখানে চলে আসবে 2 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে V1 3 ভোল্ট আর V2 2 ভোল্ট। অলরেডি আমি করার আগেই অনেকে অ্যান্সার বের করে ফেলেছো, যেমন দেখতে পাচ্ছি যে অনেকেই 6 কুলম্ব আগেই বের করে ফেলেছো এবং অনেকে এই 3 and 2 এটাও বের করতে পেরেছো। আচ্ছা, সৌরভ একটা প্রশ্ন করেছো, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন রোধের মধ্য দিয়ে প্রবাহ বাড়াতে বা কমাতে এর সাথে অপর একটি রোধ কিভাবে যুক্ত করতে হবে, এটার একটা এক্সাম্পল চেয়েছো। তো এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আর অনেকে আজকের প্রশ্ন নিয়ে কমপ্লেইন করেছো, আজকে যে পরীক্ষা দিয়ে ফেলেছো তা তো দিয়েই ফেলেছো। অমি একটা প্রশ্ন করেছো, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে কেন? তার আগে আমি একটু বলি নেই, তোমার যদি কোনো একটা পরীক্ষা মনমতো না হয়, একটু খারাপ হয়ে যায়, তাহলে সেটা নিয়ে মন খারাপ করে থেকে পরের পরীক্ষাগুলো খারাপ দেওয়ার কোনো মানেই হয় না। যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে চিন্তা না করে যেটা সামনে হবে সেটাতে আরেকটু ভালো করার চেষ্টা করাই উচিত। দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, তার কারণ হচ্ছে আমরা বলরেখাগুলোকে ধরে নেই যে বলরেখার ধর্ম সেটা স্থিতিস্থাপক রাবারের তন্তুর মতো,
তারা পরস্পরকে আড়াআড়ি চাপ দেয়, তাহলে কতগুলো তন্তু যদি পরস্পরকে আড়াআড়ি চাপ দেয় তাহলে কিন্তু কখনোই তারা পরস্পর ছেদ করতে পারে না, এটা একটা কথা। আরেকটা হচ্ছে বল রেখা আমরা যখন আঁকতাম তখন হচ্ছে মুক্ত বিচ্ছিন্ন একটা মেরু দিয়ে চিন্তা করতাম। ধরা যাক হচ্ছে আমরা চৌম্বক বল রেখার কথা চিন্তা করি, তড়িৎ বল রেখাও একইভাবে বলা যায়। তো এখানে একটা মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু, ফ্রি সেপারেট একটা নর্থ পোল, সেটা যেই রাস্তা দিয়ে যায়। তো এখন যদি দুইটা বল রেখা ছেদ করে তার মানে হচ্ছে আলাদা আলাদা জায়গা থেকে দুইটা মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু একই পয়েন্ট দিয়ে যায়, সেটা আসলে হতে পারে না। আলাদা আলাদা জায়গা থেকে স্টার্ট করলে তার আলাদা আলাদা রেখা দিয়েই যাবে, তার মানে এরকম ছেদ করা হতে পারে না, ছেদ না করাটাই বরং হতে পারে। তাহলে অলরেডি বাকিরাও এই অ্যান্সার গুলো বের করে ফেলেছো, যেমন 3 ভোল্ট আর 2 ভোল্ট। তাহলে যারা যারা এই অ্যান্সার গুলো বের করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা ধৈর্য ধরে করে ফেলার জন্য। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রশ্ন পেয়েছি আমি, প্রিন্স জায়েদ প্রশ্ন করেছো সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড সেন্টার অফ মাস একই জিনিস কিনা। না, একই জিনিস আসলে টেকনিক্যালি না। যে পয়েন্টের মধ্যে দিয়ে একটা বস্তুর যে পয়েন্টের মধ্যে দিয়ে পৃথিবীর আকর্ষণ বল বা আর্থের যে অ্যাট্রাকটিভ ফোর্স এইটার লব্ধি কাজ করে বা রেজাল্টেন্ট কাজ করে, ওইটাকে বলা হয় ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। আর সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র হচ্ছে একটা বস্তুর যে পয়েন্টের সাপেক্ষে ভর ভ্রামক শূন্য, তার মানে যেই পয়েন্টে ধরে রাখলে পুরো বস্তুটাকেই ধরে রাখা হয়, এদিক ওদিক পড়ে যাবে না, সেটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে সেন্টার অফ মাস এই জিনিসটা। আচ্ছা, হাইগেন্সের নীতি নিয়ে প্রশ্ন করেছো। হ্যাঁ, হাইগেন্সের নীতি আমরা সেকেন্ড ক্লাসে আসবো এটা নিয়ে। আর গাউসের সূত্র নিয়ে প্রশ্ন করেছো, গাউসের সূত্রটা নিয়েও ক্লাস করানো যায়। গ্রেটিং ধ্রুবক নিয়ে প্রশ্ন করেছো, এই সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সময় অনুযায়ী। এরপর আমরা আগে আমাদের এই প্রথম ক্লাসটার পরের টপিকটাতে যাই। আমাদের পরের টপিকটা হচ্ছে বায়ট-স্যাভার্টের সূত্র থেকে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছো। তো আমরা এখন বায়ট-স্যাভার্টের সূত্রটাতে একটু যাব। বায়ট-স্যাভার্টের সূত্রটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী তার থেকে একটা নির্দিষ্ট লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বের করা যায়, অথবা একটা বৃত্তাকার পরিবাহী তার কেন্দ্রবিন্দুতে লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের মান বের করা যায়। তো আমরা যদি এরকম একটা প্রশ্ন করি, যেটা একটা অসীম পর্যন্ত বিস্তৃত তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 মিটার দূরত্বে, এটা হচ্ছে 3 মিটার, এইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন আমি অ্যান্সার কি লিখবো? আমি তো জানি যে চৌম্বক ক্ষেত্রের মান যে B ইকুয়ালস মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A, কিন্তু কার পরিচয় কি ছিল? এখানে এর জায়গায় কি আমি 3 বসাবো? না, 3 বসাবো না। এখানে আমি বসাবো সেটা হচ্ছে এই লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বটা আমাকে আগে বের করে নিতে হবে, এইটা হচ্ছে A। তাহলে এটা যদি A হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে A ইকুয়ালস আমি কি লিখতে পারি? 3 sin 30। কেন 3 sin 30? কারণ 3 এটা হচ্ছে 3 cos 30, এটা হচ্ছে 3 sin 30। তাহলে এটা হচ্ছে A ইকুয়ালস 3 sin 30। sin 30 এর মান হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3/2 অর্থাৎ 1.5 মিটারস। তাহলে এখানে আমার অ্যানসারটা আসবে মিউ নট ইনটু 2 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু 1.5 টেসলা। তাহলে এই হচ্ছে বায়ট-স্যাভার্ট থেকে একেবারে সিম্পল একটা প্রশ্ন। এরকম একাধিক দিতে পারে, আরেকটা তার দিয়ে দিতে পারে। সেই আরেকটা তার দিয়ে দিলে আমি কি করব? আরেকটা তার দিয়ে দিলে সেখান থেকেও বের করে নিব যে কতটুকু হয় এই পয়েন্টে, তারপর দুইটা যোগ বা বিয়োগ করব। এবার সেই কথায় আসি, যোগ বা বিয়োগ কিভাবে করব। এখানে যেদিকে কারেন্ট যায় সেদিকে যদি তুমি ডান হাতের বুড়ো আঙ্গুল ধরো, বাকি 4 আঙ্গুল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তাহলে এদিকে এসে চৌম্বক ক্ষেত্র ভিতরে ঢুকে যাবে আর এই পাশে এসে বাইরে বের হয়ে আসবে। বোর্ড থেকে লম্বভাবে ঢুকে যাবে, বোর্ড থেকে লম্বভাবে বাইরে আসবে। তার মানে এদিকে হচ্ছে ঢুকে যাবে বলতে আমরা ক্রস বুঝাই, বের হয়ে আসবে বলতে আমরা ডট বুঝাই। তো এটা মনে রাখার একটা বুদ্ধি বলেছিলাম আগের ক্লাসে, যে তুমি যদি কারেন্টের দিকে মুখ করে দাঁড়াও তাহলে ডান হাতে ক্রস, যে নাক বরাবর যদি কারেন্ট যায় ডান হাতে ক্রস পাবে। তাহলে এই পাশে হচ্ছে আমার ক্রস চলে আসবে। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা দিক কোন দিকে? সেটা হচ্ছে লম্বভাবে ভিতরের দিকে। আমি যদি এটা মনে রাখতে চাই আমি ক্রস দিতে পারি। আর যদি তুমি যখন খাতায় লিখবে তখন তোমাকে বলতে হবে যে লম্বভাবে ভিতরের দিকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বায়ট-স্যাভার্ট থেকে একটা সিম্পল ম্যাথ। আচ্ছা, তাহলে এইটুকু যারা বুঝতে পারোনি, অনেকেই বলেছো যে আরেকবার বলতে, তো আমি তোমাদের অনুরোধ রক্ষা করতে আরেকবার বলছি। আচ্ছা, এর মধ্যে আরেকটা ভালো প্রশ্ন পেয়েছি আমি, সৌরভ দুটি প্রশ্ন করেছো যে রোধের ভিতর দিয়ে কারেন্ট বাড়ানো কমানোর জন্য কি করতে হবে, সেটাতেও আমি যাচ্ছি আর এটাতেও আমি আসবো এখন।
যে যদি লুপ সৃষ্টি করে আবার সরল রেখায় থাকে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি হবে। ওকে, তাহলে আমি এই প্রশ্নটার উত্তর এখনই দিয়ে দিচ্ছি। দেখো, এটা আগে একটু বলে নেই, আমার এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব না, এই দূরত্বটা কোণাকুণি দূরত্ব। আমার বের করতে হবে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পারপেন্ডিকুলার ডিসটেন্স আমি কিভাবে বের করব? উপাংশ বা কম্পোনেন্ট নিয়ে। তাহলে দেখো, এটা 3 মিটার, এটা 30 ডিগ্রি, তাহলে এ এই লম্ব দূরত্ব সেটা কতটুকু হবে? 3 × sin 30, যার মান আসে 1.5। তাহলে আমি যখন সূত্রে বসাবো এখানে কিন্তু লম্ব দূরত্ব বসাতে হয়, তাই দেখো আমি এখানে 1.5 বসাচ্ছি এবং আমার রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এভাবে এই জিনিসটা করতে হয়। তাহলে আমি সৌরভের প্রশ্নের অ্যান্সারটা এখন একটু দিয়ে নিই। তোমরা এর মধ্যেই একটা জিনিস জানো, সেটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য কি হয়। বৃত্তাকার কুণ্ডলী, বৃত্তাকার কুণ্ডলীর জন্য যেটা হয়, যদি কারেন্টের মান হয় I এবং এই কুণ্ডলীর ব্যাসার্ধ হয় R এবং কুণ্ডলীর পাক সংখ্যা হয় n, n হচ্ছে পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস, পাক সংখ্যা, তখন কি হয়? তখন এর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় সেটা হচ্ছে এরকম, B = μ0I / 2s r। এই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। এটা হচ্ছে একটা যদি হয় পাক সংখ্যা। যদি পাক সংখ্যা n সংখ্যক হয় তখন আমরা কি লিখব? n μ0I / 2s r, আর কিচ্ছু না। যতগুলো টার্ন, যতবার প্যাচ, তত দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে বের করা যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা তার একই সাথে সরল রেখা বরাবর যায় আবার কুণ্ডলীও তৈরি করে, সেটা কেমন হতে পারে? এই রকম, দেখো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। একটা তার এইভাবে গিয়ে এইভাবে একটা লুপ তৈরি করে ঘুরে আসতে পারে, এরকম করে একটা লুপ তৈরি করে ঘুরে চলে যেতে পারে। সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান কি হবে, এটাই ছিল প্রশ্ন। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে r। তাহলে তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I। এটাকে দুই ভাগে আমরা ভেঙে করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে সবাই বুঝতে পারবে। তাহলে আমরা এটাকে একটু ভেঙে বের করব। হ্যাঁ, আর এখানে খেয়াল করো, বৃত্তাকারের জন্য কিন্তু পাই নেই, পাই বাদ। তাহলে এবারে এটা আমরা করি। এখানে সরলরেখা বরাবর যাচ্ছে, সরলরেখার জন্য ধরা যাক এই পয়েন্টে B1, আর বৃত্তাকার অংশের জন্য এই অংশে B2। তাহলে সরলরেখার জন্য B1 এর সূত্র কি? μ0I / 2s পাই, ডিসটেন্স কত? লম্ব দূরত্ব আর। এবার দিক বের করি। এদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে যদি আমি তাকাই তাহলে ডান হাতে ক্রস, এটা তো উল্টা দিকে বাম হাতে, তাহলে এটা হবে ডট। আর B2 বের করি, বৃত্তাকার কুণ্ডলীর জন্য হচ্ছে B2, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমি ধরলাম B2, সরলরেখার জন্য B1, বৃত্তাকারের জন্য B2। তাহলে B2 এর জন্য কত হবে? একটাই তো টার্ন, তাহলে এখানে 1 μ0I / 2s r, আর কিছু না। এবার এখানে দিক বের করি। বৃত্তাকার কুণ্ডলীর জন্য দিকটা আরো সোজা, একটু মনে রাখো। সেটা হচ্ছে কারেন্ট যেদিকে যায় সেদিকে যদি আমি ডান হাতের 4 আঙ্গুল ঘুরিয়ে ধরি, তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এখানে আমি কারেন্ট কোন দিকে ধরলাম? এইভাবে, তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইভাবে কারেন্ট, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, বাইরের দিকে। বাইরের দিকে বলতে বোঝায় ডট। তাহলে দুইটাই সেম সেম না? যদি সেম সেম হয় তাহলে এখানে টোটাল, এই পয়েন্টে টোটাল B = B1 + B2। আর যদি দিক উল্টা হতো আমি বিয়োগ করে দিতাম, বিয়োগ করে কমিয়ে ফেলতাম। তো এইরকম করে হচ্ছে মানগুলো বের করা যায়। তাহলে এরপর আমরা এর পরবর্তী অংশে যাই। দেখো, ধরা যাক আমরা একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট কমাতে চাই, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট কমানোর উপায় কি? সিরিজে আরো রেজিস্ট্যান্স অ্যাড করা। তাহলে আমি যদি এর সাথে সিরিজে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেই, তাহলে এর ভিতর দিয়ে কারেন্টটা কি হয়ে যাবে? কমে যাবে। এরকম করে এর ভিতর দিয়ে কমানো যায় রোধ, সরি কারেন্ট। আমি সিরিজে আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিলে এর ভিতর দিয়ে কারেন্টটা কমে যাবে। সৌরভ প্রশ্ন করেছিলেন। আবার এমন এক কাজ করা যেতে পারে, আমি যদি এরকম করি যে আমি এর যে ভোল্টেজ সেটা বাড়িয়ে দিলাম। ভোল্টেজ বাড়িয়ে দিলে কি হবে? ভোল্টেজ বাড়িয়ে দিলে কিন্তু এর ভিতর দিয়ে কারেন্ট বাড়বে, আর ভোল্টেজ কমিয়ে দিলে কি হবে? কারেন্ট কমবে, কারণ V = IR। তাহলে ধরা যাক এখানে আরো কিছু রেজিস্ট্যান্স, আমি যদি রেজিস্ট্যান্স অ্যাড করতে থাকি একটার পর একটা, টোটাল কারেন্টই কমে যাবে। আর যদি রেজিস্ট্যান্স রিমুভ করতে থাকি একটার পর একটা, রিমুভ করে দিলাম, তখন কি হবে? টোটাল কারেন্ট বেড়ে যাবে। তো এরকম করে চাইলে আমরা একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট বাড়াতে কমাতে পারি, এটা একটা উপায়। তাহলে আমি ভোল্টেজ চেঞ্জ করতে পারি আর হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারি। দিকটা অনেকে বুঝতে পারোনি, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে দিকটা বের করব। আচ্ছা, আতাউল্লাহ প্রশ্ন করেছো যে তারের সাথে সমান্তরালে যদি আরেকটি তার থাকে, সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই যে এটা একটা তার,
এটা আরেকটা তার, সেটাতে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বের করব? এই ডিসটেন্সটা মনে করো হচ্ছে d1, এই ডিসটেন্সটা মনে করো d2। তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে i1, এটার ভিতর দিয়ে i2। তাহলে প্রথমটার জন্য যে b1 সেটা কত হবে? মিউ নট i1 ডিভাইডেড বাই 2i পাই d1। দিক বের করি, এদিকে যে কারেন্ট যাচ্ছে নাক বরাবর কারেন্ট গেলে ডান হাতে ক্রস, তাহলে এটার জন্য আসবে ক্রস। যারা এখনো দিকটা বুঝতে পারোনি, যে কোনো তারে কারেন্ট যখন যাচ্ছে আমি কারেন্টের দিকে যদি মুখ করে দাঁড়াই তাহলে ডান দিকে আসবে ক্রস, বাম দিকে আসবে ডট। তাহলে এটার জন্য তাই। এবার এটাতে কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে এটার জন্য b2 কত হবে? এই পয়েন্টে b2 হবে মিউ নট i2 ডিভাইডেড বাই 2i পাই d2। দিকটা বের করি, আমি এদিকে দাঁড়াই কেন? এই যে এই বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে ডান দিকে হবে ক্রস। এই যে এটা কিন্তু ডান দিকে, আমি এদিকে তাকালে এটা ডান দিকে হয়, তাহলে এটার জন্য হবে ক্রস। তাহলে দুইটাই যেহেতু ক্রস হচ্ছে, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হবে b ইকুয়ালস b1 প্লাস b2। আর বৃত্তাকার কুণ্ডলীর বেলায় সেটা হচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে যদি আমি ডান হাতের 4 আঙ্গুল ঘুরাই, তাহলে এই যে বুড়ো আঙ্গুলের দিকটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এইভাবে ঘুরালে বাইরে, তাহলে কি হবে? ডট। আর যদি উল্টা দিকে ঘুরে এরকম, তাহলে এইরকম হচ্ছে না, এইরকম হচ্ছে, এরকম হলে কোন দিকে? ভিতরের দিকে, তাহলে এটা হচ্ছে ক্রস। এইটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখো, তাহলে এই সংক্রান্ত অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটুকু হয়ে গেল। এবারে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আমি বারবারে পাচ্ছি, সেটা হচ্ছে গাউসের সূত্রটা নিয়ে একটু বুঝিয়ে দিলে ভালো হয় বলে অনেকে বলেছো। তো গাউসের সূত্রটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী তারের জন্য গাউসের সূত্র অ্যাপ্লাই করে ম্যাগনেটিক ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই, সেটা কিভাবে করা যায়? এই জিনিসটা একটু খেয়াল করতেই হবে, খেয়াল না করলে ভালোভাবে বুঝবে না। এবং এটা আমি বড় করে এক্সপ্লেইন করে দিচ্ছি। যাদের একবারে বুঝতে সমস্যা হবে তারা অবশ্যই ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তাহলে আমি একটা অসীম দৈর্ঘ্যের তার নিচ্ছি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সেই তারের প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা কুলম্ব চার্জ, এটাকে বলা হয় লাইন চার্জ ডেনসিটি, বা লাইন বরাবর এর যে চার্জ ঘনত্ব, একক দৈর্ঘ্যের চার্জ ল্যামডা কুলম্ব পার মিটার। তাহলে এটার মধ্যে আমি ধরে নিচ্ছি এইভাবে পজিটিভ চার্জ সুষমভাবে ছড়ানো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এবার এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাই। ধরা যাক এ দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাই। আমার আঁকাটা লম্ব হয়নি, আমি একটু এঁকে নিচ্ছি আবার এইরকম। তাহলে এই লম্ব দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্রের মান বের করতে চাই। তো এখানে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস সেটা বের করে নিতে হবে, একটা চুজ করে নিতে হবে। তো গাউসিয়ান সারফেস কেমন হতে হবে? গাউসিয়ান সারফেস হতে হবে এটাকে এনক্লোজ করে, সব দিক থেকে আটকানো। তাহলে একটা বৃত্ত কিন্তু গাউসিয়ান সারফেস হতে পারবে না চাইলেও। বৃত্ত হচ্ছে একটা 2D শেপ, কিন্তু একটা গোলক সেটা কিন্তু গাউসিয়ান সারফেস হতে পারবে, কারণ 3D শেপ সব দিক থেকে আটকানো। তাহলে একটা সিলিন্ডার কি হতে পারবে? হ্যাঁ। একটা স্কয়ার কি হতে পারবে? না। কিন্তু একটা বক্স, হ্যাঁ, গাউসিয়ান সারফেস হতে পারবে। তাহলে এখানে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের সবচেয়ে যেটা সুবিধা হবে সেটা নিব। এই লম্বা তারটাকে এনক্লোজ করার জন্য সবচেয়ে সুবিধা হয় এ ব্যাসার্ধের একটা সিলিন্ডার। তাহলে এইখানে আমি একটা সিলিন্ডার এঁকে নিলাম, তার ব্যাসার্ধ বা রেডিয়াসটা কত? এ। তাহলে এই যে আমাদের সিলিন্ডারটা আঁকা হয়ে গেল। এই সিলিন্ডারের যে লেন্থ, সেই লেন্থটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো এল। এই এল এর যে কোনো মান নিলেই হবে। তাহলে দেখো এই সিলিন্ডারের কেন্দ্রীয় অক্ষ হচ্ছে আমাদের সেই আলোচ্য তার। আমাকে এই পয়েন্টে ই বের করতে হবে। তাহলে আমার এখানে গাউসের যে ফর্মুলাটা ছিল সেটা আমি আগে লিখে নিই। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে এই রাশিগুলোর আগে পরিচয় দিয়ে নেই আমি। ই হচ্ছে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। ডিএস হচ্ছে এই যে তল বা গাউসিয়ান সারফেস, তার খুবই ক্ষুদ্র একটা অংশের তল ভেক্টর। ডিএস ভেক্টর হিসেবে দেখাচ্ছি, তল ভেক্টর। তল ভেক্টর কিন্তু তলের উপরে লম্ব হয়। সারফেস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দি সারফেস। তারপর কিউ এনক্লোজড মানে কি জানো? কিউ এনক্লোজড মানে হচ্ছে এই সিলিন্ডারের ভিতরে যতটুকু চার্জ সেটা।
আর ইপসাইলন নট তো জানোই, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম বা শূন্য স্থানের ভেদনযোগ্যতা। তাহলে এখানে আমরা আগে কিউ এনক্লোজড বের করে নিই। দৈর্ঘ্য কত? এল। একক দৈর্ঘ্যে চার্জ আছে কত? ল্যামডা। তাহলে 1 একক দৈর্ঘ্যে ল্যামডা চার্জ, তাহলে এল দৈর্ঘ্যে এল ল্যামডা চার্জ। তাহলে এই কিউ এনক্লোজড এর জায়গায় আমরা আগেই কি লিখে দিতে পারি এখানে? এল ল্যামডা ডিভাইডেড বাই ইপসিলন। এবার এই পার্টটায় আসি। এখানে আমরা সারফেসটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আবারও বলছি, সবাই এই পার্টটুকু একটু মনোযোগ দিয়ে দেখো। যাদের যাদের সমস্যা হবে তারা অবশ্যই এই অংশটুকু আবার রিওয়াইন্ড করে দেখবে। তাহলে দেখো, আমরা হচ্ছে E.ds এই অংশটুকু ইন্টিগ্রেট করতে যাচ্ছি। তাহলে এখানে সারফেসটাকে আমরা 3টা অংশে ভাগ করে নিচ্ছি। এই পাশের যে প্লেন সারফেস, এই যে এটা, এই সারফেসটা, এই পাশের যে প্লেন সারফেস এটা, আর এইভাবে যে কার্ভড সারফেস আসে বক্রতল সেটা। তাহলে এবার এই পাশের প্লেন সারফেসে আসি। এই প্লেন সারফেস বা সমতল এর উপরে লম্ব ds কোন দিকে? এদিকে ds। কিন্তু চৌম্বক তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে? সবসময় এই তারের সাথে লম্বভাবে হবে, কারণ এই তারটাতে সুষমভাবে পজিটিভ চার্জ ছড়ানো থাকায় এর সাথে সবসময় লম্বভাবে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নির্গত হবে। তাহলে এই পয়েন্টটাতে ই হবে এদিকে, ই হবে এদিকে। তাহলে ই আর ds এর মধ্যে অ্যাঙ্গেল কতটুকু? 90 ডিগ্রি। তাহলে ই ডট ds করলে cos 90 চলে আসবে। তাহলে তার রেজাল্ট কত হবে? 0। তাহলে এই সারফেসটুকু বাদ। এবার এই পাশে আসি। এই পাশেও একই ভাবে সারফেসের উপরে সারফেস ভেক্টর বা তল ভেক্টর ds, ক্ষুদ্র তল ভেক্টর, সেটা কোন দিকে? এদিকে। এবং ই কোন দিকে? এদিকে। তাহলে এটাও এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি এই দুটার মধ্যে। তাহলে এই সারফেসটাও ডট গুণন করলে হয়ে যাবে বাদ। পরে থাকবে শুধুমাত্র বক্রতল। তাহলে আমাকে শুধু বক্রতলটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন একটু খেয়াল করো, এই বক্রতলের প্রত্যেকটা বিন্দুই এখান থেকে কত দূরত্বে? এ দূরত্বে। এটাও এখান থেকে কত দূরত্বে? এ দূরত্বে। তাহলে পুরো বক্রতল জুড়ে ই এর মান, কার্ভড সারফেস জুড়ে ই এর মান কি থাকবে? কনস্ট্যান্ট। তাহলে শুধু বক্রতলটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, কনস্ট্যান্ট ই বাইরে বের হয়ে আসবে। ভিতরে শুধুমাত্র ds কে ইন্টিগ্রেট করলে আমি সারফেসটুকু পাবো। কার? কার্ভড সারফেসটুকু। ইকুয়ালস আমি পাবো এল ল্যামডা বাই ইপসাইলন নট। একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত? এটা সবাই নিশ্চয়ই জানা। একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টুয়াইস পাই a ইনটু l। টুয়াইস পাই a হচ্ছে ওর পরিধি, l হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই জায়গায় বসে যাবে হচ্ছে e ইনটু টুয়াইস পাই a l, আর এখানে থাকবে l ল্যামডা বাই ইপসাইলন নট। তাহলে e এর মান আমাদের চলে আসবে l l কেটে ল্যামডা বাই টুয়াইস পাই a ইপসাইলন নট। এই হচ্ছে আমাদের e এর মান। তো এইভাবে তুমি গাউসের সূত্র থেকে একটা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী, সুষমভাবে চার্জিত সরল পরিবাহীর জন্য বের করতে পারো ই। আচ্ছা, রবিউল ইসলাম লিমন আমাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছো যে তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে। শুনে অবশ্যই খুবই ভালো লাগছে। ভবিষ্যতে তোমার আরো সাফল্য কামনা করছি লিমন। সৌরভ লিখেছো লিফটের ম্যাথ করার সময় আজকে আমাদের কথা মনে হয়েছে তোমার, অসংখ্য ধন্যবাদ। তো এই কমেন্ট গুলোই হচ্ছে আমাদের প্রেরণা, যে আমরা যে ইফোর্টটুকু দিচ্ছি, যে আমরা সামান্য হলেও যে কষ্টটুকু আমরা করি সেটা যে কাজে লাগছে, এই জিনিসটা। এর মাঝে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি ইকবাল মজুমদারের, যে ইয়াং এর দিচির পরীক্ষা, এই পরীক্ষাটা নিয়ে তুমি একটু ব্যাখ্যা জানতে চাচ্ছ। হ্যাঁ, এই জিনিসটা আমি অবশ্যই ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাসে দেখাবো, ইয়াং এর দিচির পরীক্ষা। তারপর এনট্রপি নিয়ে বের করেছো। সাইদ চৌধুরী বলেছো তোমার পরীক্ষা আজকে ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ, এবং নিজেদেরকে আমরা ভাগ্যবান মনে করছি। তানজিনা আক্তার নিস্পন্দ বিন্দু নিয়ে জানতে চেয়েছো, সেটা হচ্ছে মিটার ব্রিজ থেকে। ওকে, আমি এখন মিটার ব্রিজ নিয়ে কিছু অঙ্ক করাবো। এবং শাহ মোহাম্মদ আতাউল্লাহ বলেছো যে আমাদের এই যে কন্টিনিউয়াস লেকচার গুলো, এতদিনের লেকচার, এই লেকচার গুলো থেকে কিছু প্রশ্ন তোমাদের কমন পড়েছে, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা হচ্ছে একটু মিটার ব্রিজে যাব। আশা করি গাউসের সূত্র নিয়ে অনেকের মনে যে কিছুটা কনফিউশন ছিল একটু হলেও দূর হয়েছে। তো এভাবে আমরা আরো যা যা করব, সেখানে আমাদেরকে গাউসিয়ান সারফেস বের করে নিতে হবে। তারপর আমরা এই ফর্মুলাটা যদি ঠিকভাবে এক্সিকিউট করতে পারি, আমরা ই এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এই অংশটায় আমরা একটু থেমে যাচ্ছি। আচ্ছা,
খালিদ কার্শফের সূত্র নিয়ে কিছু একটা জানতে চাচ্ছিলে। কার্শফের সূত্র নিয়ে অলরেডি আমরা একটা প্রবলেম দেখে ফেলেছি, তুমি চাইলে পরে আমাদের ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো। তো আমি এই মুহূর্তে একটু মিটার ব্রিজে যাব। মিটার ব্রিজে এরকম দুইটা রেজিস্ট্যান্স থাকে, একটা পি একটা কিউ, আর এইখানে থাকে 1 মিটার লম্বা একটা তার। এই তারটা হচ্ছে 100 সেন্টিমিটার লম্বা, এটা 0 100 সেন্টিমিটার। এর মাঝখান থেকে একটা গ্যালভানোমিটার আসে এবং জকি এখানে আসে, আর এই দুই মাথায় হচ্ছে ব্যাটারি লাগানো থাকে। এখানে ভি, এটা হচ্ছে গ্রাউন্ড, এইরকম। তো এটা হচ্ছে আমাদের মিটার ব্রিজ। মিটার ব্রিজের নিয়ম হচ্ছে আমরা এদের মধ্যে যে কোনো একটা জানি, পি বা কিউ এর মধ্যে যে কোনো একটা জানি। ধরা যাক আমরা পি জানি, কিউ বের করতে হবে। এই জকিটা নাড়ানো যায়, শুরু থেকে শুরু করে আমি আস্তে আস্তে নিতে থাকবো। যে পয়েন্টে এসে গ্যালভানোমিটার শূন্য হয়ে যাবে থামিয়ে দিব। ধরা যাক এখান থেকে আসতে আসতে এই পয়েন্টে শূন্য হয়ে গেল, এটুকু হচ্ছে এল সেন্টিমিটার। তাহলে বাকিটুকু কত সেন্টিমিটার? 100 মাইনাস এল। সূত্রটা হচ্ছে আমার হুইস্টন ব্রিজের সূত্রের অনুরূপ, পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস। যেখানে জকিটা 0 হয়ে যাবে সেটা হচ্ছে আর, এটা হচ্ছে বাকিটুকু এস। তাহলে এইভাবে আর বাই এস করা যায়। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে পি বাই কিউ, পি বাই কিউ ইকুয়ালস আর কত? এল, এস হচ্ছে 100 মাইনাস এল। তো এইখান থেকে বের করা যায় যে একটা জানলে আরেকটার মান কত হবে। ধরা যাক তুমি পি জানো 10, এল জানো ধরা যাক 40, তাহলে 100 মাইনাস এল কত হবে? 60। সেখান থেকে বের করে ফেলতে পারবে কিউ কত। এটা করা যায়, অজানা রোধ বের করা যায়। আর একটু আগে আমি একটা প্রশ্ন পেয়েছি কমেন্টে, সেটা হচ্ছে যদি এখানে ঠিক মাঝখানে আমি ওই নিস্পন্দ বিন্দুটা পেতে চাই বা জিরো বিন্দুটা পেতে চাই, তাহলে শর্তটা কি হবে? যদি মাঝখানে পাও, তার মানে এদিকে দিকে কত হবে? 50 সেন্টিমিটার 50 সেন্টিমিটার, তাই না? মাঝখানে পাওয়া মানে হচ্ছে এটা 50, তাহলে এটাও কত? 50। 50 50 ভাগ করলে কত হয়? 1। তার মানে পি আর কিউ সমান হবে। পি আর কিউ যদি সমান হয় তখন আমি মাঝখানে নিস্পন্দ বিন্দু বা সাম্যাবস্থানটা পাবো, জিরো বিন্দুটা পাবো। তাহলে এই অংশটুকু আমরা কমপ্লিট করলাম যে এখান থেকে আমরা কিভাবে রেজাল্ট বের করতে পারি। তো আমাদের এই পার্টটুকু হয়ে গেল মিটার ব্রিজ। তো এর মধ্যে আমি আরো কিছু রিকোয়েস্ট পেয়েছি, মেইনলি শেষের দিকের চ্যাপ্টার যেগুলো, অর্থাৎ সেমিকন্ডাক্টর, অর্থাৎ সেমিকন্ডাক্টরের আন্ডারে পড়বে হচ্ছে সেমিকন্ডাক্টর নিজে, তারপর হচ্ছে আমাদের ডায়োড, বাইপোলার জাংশন ডায়োড বিজেটি, তার সাথে থাকবে হচ্ছে ট্রানজিস্টর এবং এই রিলেটেড ম্যাথ গুলো, তারপর হচ্ছে আমাদের যে আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথ গুলো, অর্থাৎ আমাদের ফটোতড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়ার ম্যাথ, তারপর রিলেটিভিটির যে ম্যাথ, এই তারপর হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র, যেগুলো এই পার্টগুলো আমাদের সেকেন্ড ক্লাসের জন্য তোলা থাকবে। বাকি প্রশ্নগুলোর আমি হচ্ছে অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে এনট্রপি, তারপর হচ্ছে লেন্স মেকার এবং প্রিজম, এই জিনিসটা। তো এগুলো আমি অ্যান্সারটা একটু দিচ্ছি। আর আতাউল্লাহ প্রশ্ন করেছো যে হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজটা আমরা একেবারে শুরুতে একবার দেখিয়ে ফেলেছি, তুমি চাইলে ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখতে পারো। আর আবু বকর চেয়েছো যে ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেওয়ার ব্যবস্থা করা, হ্যাঁ সেটা নিশ্চয়ই হয়তো করা হবে। ওকে, আমি হচ্ছে এই জিনিসগুলো একটু অ্যান্সার দেই। লেন্স মেকার, প্রিজম আর পোটেনশিওমিটার এবং এনট্রপি। তা আমি এখানে একটু লিখে নিই, এনট্রপি, লেন্স মেকার, তারপর হচ্ছে পোটেনশিওমিটার আর হচ্ছে প্রিজম। এই অংশটুকু আমি শেষ করে নিই, তারপর আমি হচ্ছে বাকি প্রবলেমগুলোতে যাব। আর আরেকটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে তোমরা তো অনেক মানুষ আমাদের লাইভ ক্লাসটাতে একসাথে জয়েন করো, তাই কমেন্টগুলো একটার পর একটা স্ক্রল হয়ে চলে যায়। তাই কারো প্রশ্নের যদি উত্তর দিতে ব্যর্থ হই বা কারো প্রশ্ন যদি চোখ এড়িয়ে যায়, মন খারাপ করার কিছু নেই। তুমি সংশ্লিষ্ট চ্যাপ্টারের আগে করা ভিডিওগুলো দেখে নিতে পারো বা আমাদের কাছে এরপরে পরবর্তীতে জানতে চাইতে পারো যে সলিউশন কি, আমাদের পেজে বা আমাদের যে ফোরামে পোস্ট করতে পারো, সেখান থেকে হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এনট্রপি, লেন্স, পোটেনশিওমিটার এবং প্রিজম এই জিনিসটা আগে একটু বলে নিই।
তো আমরা হচ্ছে এনট্রপির পরিবর্তন মাপি, কখনো এক্স্যাক্টলি এনট্রপি জিনিসটা মাপি না। তো এনট্রপি জিনিসটা হচ্ছে মোট বিশৃঙ্খলার পরিমাণ। তো মহাবিশ্বে হচ্ছে এনট্রপির পরিমাণ বাড়তেই থাকে, যতবার হিট ট্রান্সফার হয় ততবার টোটাল এনট্রপি বাড়তে থাকে। যে হিট দিয়ে দেয় তার এনট্রপি একটু কমে যায়, আর যে হিট অ্যাবজর্ব করে তার এনট্রপি একটু বেড়ে যায়। কিন্তু কমে যতটুকু বাড়ে তার চেয়ে বেশি, এই হিসেবে এনট্রপির পরিমাণ টোটাল বাড়তে থাকে। তো এনট্রপির পরিবর্তনটা আমরা বের করি হচ্ছে দুইটা সূত্র দিয়ে। একটা হচ্ছে আমরা বের করি এইভাবে, যে যতটুকু তাপের পরিবর্তন কিভাবে বের করতে পারি, ধরা যাক গলন বা স্ফুটনের সময়, অর্থাৎ ফিউশন বা ইভাপোরেশনের সময় আমরা বের করি এইভাবে, এম এল এফ ডিভাইডেড বাই টি, অথবা আমরা বের করি এম এল ভি ডিভাইডেড বাই টি। একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে স্ফুটনাঙ্কের সময়। যেমন বরফ গলবে, 5 কেজি বরফ গলবে, 5 কেজি বরফ গলবে, তাহলে কতটুকু এনট্রপির চেঞ্জ? এম হচ্ছে 5, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ লেটেন্ট হিট কত? 3,36,000। আর টেম্পারেচার বরফ করার জন্য কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ভুলেও সেলসিয়াসে বসাবে না, অনির্ণেও চলে আসবে, এটা কেলভিনে বসাতে হবে। তাহলে এতটুকু এনট্রপির চেঞ্জ হচ্ছে। ইউনিটটা হচ্ছে এখানে হচ্ছে জুল পার কেলভিন। আর এখানে কি করব, ধরা যাক 2 কেজি পানি বাষ্প হবে, 2 কেজি পানি বাষ্প হবে। তাহলে সেখান থেকে আমরা চাইলে বের করতে পারি ডেল্টা এস ইকুয়ালস এম 2 কেজি, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন সেটা কত হবে? ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন হবে হচ্ছে 22,68,000 জুল পার কেজি, ডিভাইডেড বাই টি। পানি বাষ্প হয় কত ডিগ্রিতে? 100 ডিগ্রি সেলসিয়াসে বা 373 কেলভিন টেম্পারেচারে। তুমি এখান থেকে বের করে ফেলতে পারো। বাট এই দুটো কেসের মধ্যে কমন হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার পুরো প্রসেসটাই সেম থাকে। এমন কিছু প্রক্রিয়া পাওয়া যায় যেখানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে দেখো কিভাবে টেম্পারেচার চেঞ্জ হলে আমরা এনট্রপি বের করতে পারি। সেটা হচ্ছে ms ln T2 by T1 এই সূত্র দিয়ে, ডেল্টা S ইকুয়ালস ms ln T2 by T1 এটা দিয়ে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই s আর এই s কিন্তু এক না, এটা হচ্ছে এনট্রপির চেঞ্জ আর এটা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন। ধরা যাক আমরা 10 ডিগ্রি সেলসিয়াসের 1.5 কেজি পানিকে নিয়ে যাব 90 ডিগ্রি সেলসিয়াসের পানিতে। তাহলে এখান থেকে আমাদের m কত? 1.5 কেজি। আমি ইউনিট পরে বসাচ্ছি। পানির জন্য আপেক্ষিক তাপ কত? পানির জন্য আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন লন T2 বাই T1। এখন বলো তো, আমি কি T2 বাই T1 90 বাই 10 বসাবো? কখনো না। এখানে আমাকে বসাতে হবে হচ্ছে 90 এর সাথে 273 অ্যাড করে। তাহলে এখানে কত আসবে? 363। তাহলে এখানে আসবে হচ্ছে 363। আর এখানে 10 ডিগ্রির জায়গায় কত বসাবো আমি? এখানে এর সাথে 273 অ্যাড করে বসাবো 283। তাহলে এখানে আসবে 283। তো এইভাবে আমি হচ্ছে এনট্রপির চেঞ্জটা বের করতে পারবো। এটা আমি ক্যালকুলেটরে বসালে রেজাল্ট পেয়ে যাব। এরপর আমি লেন্সের ফর্মুলাটায় যাই, লেন্স মেকারস ফর্মুলা, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে একটা লেন্স যদি হয় এরকম, এর এই পাশের বক্রতার ব্যাসার্ধ R1, এই পাশের বক্রতার ব্যাসার্ধ R2, এদিক থেকে যদি লাইট আসে তাহলে এই পৃষ্ঠটা উত্তল, এই পৃষ্ঠ অবতল, তাহলে এটা আসবে প্লাস, এটা আসবে মাইনাস। আর একটা লেন্স যদি এমন হয়, এইরকম হয়, তাহলে এদিক থেকে যদি আলো আসে, এটা R1 এটা R2, তাহলে এটাও প্লাস, এদিক থেকে দেখলে এটাও তো উত্তল কনভেক্স, তাহলে এটাও প্লাস। তাহলে এই শেপগুলো তুমি এঁকে রাখতে পারো। যদি এরকম হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস, যদি এরকম হয় এটা প্লাস এটাও প্লাস, যদি এরকম হয় তাহলে R1 R2 সেটা কি হবে? এইটা আসবে মাইনাস কারণ কনকেভ অবতল, আর এটা কি আসবে? প্লাস কারণ এই পাশ থেকে দেখতে, সব এই পাশ থেকে দেখবো, এই পাশ থেকে এটা উত্তল কনভেক্স। তাহলে চলো আমরা এই লেন্সটার জন্য লেন্সের পাওয়ার বের করি, বা 1/f। ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়ালস কি? μ2 বাই μ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2 এরকম। তো আমরা R1 R2 এর মান দিয়ে দেই। এটা হচ্ছে 3 সেন্টিমিটার আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে আমি কি বসাবো? দেখো, μ2 হচ্ছে লেন্সের নিজেরটা, μ1 হচ্ছে বাইরেরটা। তো আমাদের বাইরেরটা কত? 1 বাতাস, তাহলে শুধু লিখতে হবে μ2। আমাদের μ1 হচ্ছে 1 আর μ2 হচ্ছে 1.5। তাহলে আমি কি লিখবো? 1.5 মাইনাস 1। আর এইখানে R1 কি লিখতে হবে? মাইনাস, তাহলে R1 এর জায়গায় লিখবো -3। এই মাইনাস সূত্রের মাইনাস। R2 এর জায়গায় কি লিখবো? +5। এই হচ্ছে আমার রেজাল্ট।
তাহলে এটা বের করলে আমি যা পাবো সেটা হচ্ছে 1/f কিসে ইন সেন্টিমিটারে, এখানে হচ্ছে সেন্টিমিটারে পাবো পার সেন্টিমিটার, কারণ 1/f, তাহলে এটা হচ্ছে পার সেন্টিমিটারে পাবো। এইভাবে হচ্ছে লেন্স মেকারস ফর্মুলাটা ইউজ করতে হয়। তো তুমি এইভাবে প্লাস মাইনাস কখন কোনটা হবে নিজে বুঝে নিতে পারবে, একদিক থেকে দেখতে হবে তোমাকে। তাহলে এইটুকু বলে ফেললাম লেন্স মেকার নিয়ে। এরপর পটেনশিওমিটার নিয়ে একটু কথা বলি। পটেনশিওমিটারটা নিয়ে একটু কথা বলি, অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে। পটেনশিওমিটারটা এরকম যে এখানে আমার একটা প্রমাণ কোষ থাকে, এটার তড়িৎচালক শক্তি আমার জানা, এটা আমি অ্যাবসলিউটলি জানি যে ই, এর সাথে একটা রেজিস্ট্যান্স থাকে অনেক বড়, এরকম একটা বড় রেজিস্ট্যান্স থাকে, এই বড় রেজিস্ট্যান্স থাকে, সেটার দৈর্ঘ্য হচ্ছে ধরা যাক এল আর রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটার দৈর্ঘ্য আর, লেন্থ হচ্ছে এল। এর সাথে এইখানে একটা ব্যাটারি লাগানো থাকে যেটাকে আমরা টেস্ট করব, টেস্ট করার জন্য। এটা আমরা জানি না কত, এটা আমরা জানি না কত, বা এটার নাম দাও তুমি ই নট, আর এটার নাম দিলাম আমি ই, চেঞ্জ করে দিলাম একটু, এটার নাম দিলাম ই নট, এটার নাম দিলাম ই, এটা কত আমি জানি না। গ্যালভানোমিটার থাকে, সেটা এই পয়েন্টে আমি কানেক্ট করলাম, সেটা এই পয়েন্টে কানেক্ট করলাম। এই এল দৈর্ঘ্য আসার পরে ধরা যাক গ্যালভানোমিটার 0 হয়ে গেল, তখন এখান থেকে এর ভ্যালু বের করতে হয়। প্রসেসটা হচ্ছে এইভাবে সেট আপ করতে হয়, জকিটাকে এখান থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নামাতে হয়, যে পয়েন্টে এল এ এসে যদি 0 হয়ে যায় সেখান থেকে ই এর ভ্যালু বের করা যায়। এটা খুব ইজিলি করা যায়। কিভাবে? আমরা এই অংশের রেজিস্ট্যান্স বের করে ফেলি, এই অংশের রেজিস্ট্যান্স, এই অংশের রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স আর, আর দৈর্ঘ্য কত এল, তাহলে এল দিয়ে ভাগ করলে একক দৈর্ঘ্যে পাওয়া যাবে পার ইউনিট লেংথ, আর এল দিয়ে গুণ করলে পাওয়া যাবে এতটুকু দৈর্ঘ্যে, তাহলে এইটুকু বের করে ফেললাম, এটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কতটুকু হবে বের করে ফেলতে পারি। কারেন্টটা কত যাবে এর ভিতর দিয়ে, এর ভিতর দিয়ে যাবে ই নট, এই যে দেখো এখানে এর যে ভোল্টেজটুকু সেটা আমি কিভাবে বের করতে পারি। এখানে ভোল্টেজ বের করার একটা উপায় হচ্ছে তুমি হচ্ছে কারেন্ট বের করে নাও, কারেন্ট বের করে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কি পাওয়া গেল রেজিস্ট্যান্স। সেখান থেকে আমি কারেন্ট বের করতে পারি না, এটার জন্য, এটার জন্য কারেন্ট বের করতে পারি, সেটার জন্য কারেন্ট কতটুকু বের করব, আমি যদি ই নট কে এটা দিয়ে ভাগ করি তাহলে আমি কারেন্ট বের করে ফেলতে পারবো। সেখান থেকে আমি যদি গুণ করি আমাদের রেজিস্ট্যান্স দিয়ে তাহলে বের করে ফেলতে পারবো ভোল্টেজ। তাহলে এখান থেকে দেখো খুব সুন্দর করে আর আর কেটে যায়, তার মানে আর যদি আমার জানা নাও থাকে কোনো সমস্যা নেই, তাহলে ই নট এল ডিভাইডেড বাই স্মল এল, এইটুকু পেয়ে যাচ্ছি আমি ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটাই হবে এটার ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের ই। তো এইভাবে চাইলে বের করা যায়, এরকম করে চাইলে বের করে ফেলা যায়। তো আমি কারেন্টকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে বের করে ফেললাম। তো এই সূত্র দিয়ে তুমি চাইলে বের করে ফেলতে পারো যে কিভাবে অজানা ভোল্টেজটা বের করা যায়। আচ্ছা, ফটো ইলেকট্রিক ইফেক্ট সেমিকন্ডাক্টর নিয়ে প্রশ্ন পাচ্ছি, সেটা আমি দ্বিতীয় ক্লাসে করাবো। আচ্ছা, আতাউল্লাহ বলেছো যে লেন্সের প্লাস মাইনাস চিহ্ন নিয়ে কনফিউজড হয়ে যাও, সেটা হচ্ছে আমি একটু আগে যেভাবে করালাম সেভাবে চিন্তা করলে ভালো হয়। আর হল ভোল্টেজ নিয়েও কিছু প্রশ্ন এসেছে, হ্যাঁ হল ভোল্টেজটা আমি দেখাবো। ওকে, আর রেফ্রিজারেটর নিয়ে আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাও আমি করাবো। ওকে, তাহলে আমরা হচ্ছে পটেনশিওমিটার পর্যন্ত গেলাম, লাস্টে একটু প্রিজমে যাই, একটু প্রিজমে যাই। প্রিজমের জন্য আমরা গতদিন কিছু জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল। প্রিজমের জন্য এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল এ, তাহলে এর যে প্রতিসরাঙ্ক মিউ সেটা হচ্ছে সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, এই সূত্র মেনে চলে। এখানে ডেল্টা মিনিমামটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ বা মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল বা মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এই মিউ কি, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এ হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল বা এর মাথার যে কোণ সেটা। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, মিউ বের করতে পারি যদি বাকি জিনিসগুলো জানা থাকে। যেমন ধরা যাক আমরা বের করতে চাই যে এখানে এ এর ভ্যালু ধরে নিলাম, একটা এ এর ভ্যালু ধরে নিলাম ধরা যাক 30 ডিগ্রি, ডেল্টা মিনিমাম সেটা ধরে নিলাম 20 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি বের করতে চাই মিউ কত। উপায় কি, উপায় হচ্ছে মিউ ইকুয়ালস সাইন, হিসাব করি 30 প্লাস 20 বাই 2, নিচে সাইন 30 বাই 2। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই
আমার উপরের পার্টটুকু আসবে sin 25, তাহলে sin 25 এটা আসবে 0.422, তাহলে এটা আসলো 0.422। আর নিচেরটা আসবে sin 15 এটা আসবে 0.26, তাহলে আমার অনুপাতটা আসলো 0.422 ডিভাইডেড বাই 0.26, 1.62। তো এইভাবে আমি চাইলে প্রিজম থেকে প্রতিসরাঙ্ক বের করে ফেলতে পারি, বা উল্টো করে ধরা যাক এইটাই আমি জানি, আমি এও জানি, তাহলে সেখান থেকে এই ডেল্টা মিনিমাম ব্যাক ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবে প্রিজমের এই সূত্র থেকে চাইলে ম্যাথ গুলো করা যায়। আচ্ছা, সরু প্রিজমের ক্ষেত্রে 6 ডিগ্রি কেন, এটা রাফি প্রশ্ন করেছো। কারণটা হচ্ছে 6 ডিগ্রি কেন, কারণ এর চেয়ে বেশি হলে আমরা এই জিনিসটা ধরতে পারি না। সরু প্রিজমে আমরা সাইন লিখি না, সাইন থিটাকে থিটা লেখা যায় কখন, 6 ডিগ্রির নিচে হলে, তখন হচ্ছে জিনিসটা মিলে। যদি আমরা সাইন উঠিয়ে দিতে চাই তখন অবশ্যই এই প্রিজম অ্যাঙ্গেলটা 6 ডিগ্রির নিচে হতে হয়, তখন জিনিসটা মিলে। তাছাড়া এই সাইন সাইন উঠানো যায় না, সাইন থিটাকে থিটা লিখতে গেলে অ্যাঙ্গেলটা ছোট হতে হয়, এই জন্য এই কাজটা করা হয়। তাহলে এইটুকু পর্যন্ত আমরা প্রথম ক্লাসটা শেষ করছি। আমরা আবার রাত 9টায় দ্বিতীয় ক্লাস নিয়ে ফিরে আসবো এবং তোমরা যে প্রশ্নগুলো অনুরোধ করেছিলে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তো ক্লাস আবার রাত 9টায় আমি কন্টিনিউ করব, ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো তোমরা রাত 9টায় আবার আশা করি ক্লাসটাতে এসে জয়েন করবে।